ইটস ওকে মামি, আমি না খেলে ব্রো খাবে না। এলিনা বেগম আর কথা বাড়ালো না, কারণ উনি জানেন নোলকের সাথে কথা বলাই বেকার খাটনি। মা, ডিনারে কি আছে? ইলিশ মাছ। মা, আমি তো কাঁটা বেছে খেতে পারি না। আমি বেছে দিচ্ছি। মায়া মুনিরও একই কথা, ওরাও কাঁটা বেছে খেতে পারে না। এত বড় হয়েও কাঁটা বাছতে পারিস না, বিয়ের পর কাঁটা বেছে দেবে কে শুনি? তুই চুপ কর, ফিউচার পরে ভাবা যাবে। কোয়েলের বাবা সুনীল বললেন, আহা, কথা না বলে চুপচাপ খাও সবাই। আব্বু, জিসানকে বারণ করো। জিসান কিছু বলবে না, তুই খা। সবাইকে খাবার বেড়ে দিয়ে এলিনা বেগম আর রুষা বেগম নিজেদের মেয়েদেরকে মাছের কাঁটা বেছে দিচ্ছে। নোলক হাত দিয়ে খাবার নাড়ছে আর ওদের দেখছে। নলক, তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি তো। নোলক এক লোকমা ভাত মুখে দিল, সাথে সাথে গলায় কাঁটা আটকে গেল। নোলক জোরে জোরে কাশছে। নিবিড় দেখে দৌড় এলো। হোয়াট হ্যাপেন নসি? তুই মাছ কেন খেতে গেলি, তাও আবার ইলিশ মাছ? নোলকের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। কাঁটা কিছুতেই নামতে পারছে না বা নামাতে পারছে না। জিশান এক লোকমা সাদা ভাত নোলকের মুখে ধরল। নোলক, এটা খাও, চেবাবে না, গিলে খাবে, ওকে? নোলক সেটাই করলো, তারপর একটু থামলো। ব্রো, কাটা নেমে গেছে। মামি, তোমরা নসিকে মাছ দিয়েছো কেন? তোমরা জানো না যে নসি মাছ খেতে পারে না? আর নসি, তুই তো কোনোদিন মাছ খাসনি, তুই তো কোনো মাছ পছন্দ করিস না, তাহলে আজকে খেলি কেন? যদি কিছু হয়ে যেত ভাবিকে কি বলতাম? দেখো নিবিড়, কিছু মনে করিস না, দোষটা নোলকেরই, আর তুই শুধু শুধু আমাদের উপর রেগে যাচ্ছিস। ঠিকই বলেছে ভাবি। যেদিন থেকে নলকে এসেছে একটার পর একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে। রুষা, কি বলতেছো এসব? তুমি চুপ থাকো। আমি তো ঠিকই বলেছি, সব সময় গন্ডগোল পাকায়। ও কি জানে না যে বাংলাদেশের কালচার কেমন? আমেরিকায় যেভাবে থেকেছে এখানেও কি সেভাবে থাকতে হবে নাকি? পোশাক আশাক কিছুই তো ভালো না। শোন নোলক, এখানে আমরা যেভাবে থাকি তোমাকেও সেভাবেই থাকতে হবে, আর যদি তা না পারো তাহলে। ব্যাস মামি, অনেক বলেছ, আর না, এবার একটু থামো। নিবিড় এতক্ষণ ওনাদের কথা শুনছিল আর রাগে লাল হয়ে গেছে। নোলককে কেউ কিছু বললে নিবিড় তা সহ্য করতে পারে না। নিবিড় ওর মামিদের কিছু বলল না, কারণ আগে নোলককে সামলাতে হবে। নোলক এতক্ষণ ধরে মাথা নিচু করে বসেছিল, এবারও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দাইন্ট, এবার আমি আসি। দেখেছো কিরকম মেয়ে, এত কিছুর পরও বড়দের সাথে কিরকম ব্যবহার করছে। নোলক সিঁড়ি দিয়ে একটু উঠতেই নিবিড় ডাকলো, নসি, কাম হেয়ার, আই সেড কাম হেয়ার, ড্যাম ইট। নোলক নিবিড়ের কাছে আসলো। নিবিড় ওর হাত ধরে টেনে সোফায় বসালো। নোলকের গালে দুহাত দিয়ে বলল, হোয়াট হ্যাপেন? নোলক মাথা নিচু করে আছে। নসি, রিল্যাক্স, আমরা এখান থেকে চলে যাব। যেখানে তোর অসম্মান হয় সেখানে আমি থাকবো না। নোলক মাথা উঁচু করে নিবিড়ের দিকে তাকায়। নোলকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা দেখে নিবিড়ের বুক কেঁপে উঠল। নোলককেও কখনো কাঁদতে দেখেনি বা দেয়নি, সবসময় হাসি খুশি রেখেছে, আর সেই নোলক কিনা কাঁদছে। নিবিড়ের বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাঁপা কাঁপা গলায় নিবিড় বলল, নসি, ডোন্ট ক্রাই। ব্রো, মাম্মাম কেন আমাকে ছেড়ে চলে গেল? বলেই কাঁদতে লাগলো। নিবিড় কিছু বলতে পারছে না, বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। নোলক এতগুলো বছরে একবারও মাম্মামের কথা বলেনি, আজকে কেন বলছে হঠাৎ করে? নোলকের হলো কি? নসি, রিল্যাক্স, প্লিজ ডোন্ট ক্রাই। তোকে আর এবারই কারোর কথা টলারেট করতে হবে না, আমরা চলে যাব, ওকে? আচ্ছা ব্রো, মায়া আর আমি তো সেম এজ। তুমি আর জিসানও তো সেম এজ। ইনফ্যাক্ট ঈশান ভাইয়া তো তোমার বড়, বাট ওদের মাম্মামরা তো ওদের ছেড়ে চলে যায়নি। তাহলে আমার মাম্মাম কেন চলে গেল? আমার কি কোনো মিস্টেক ছিল? নোলক কথাগুলো বলছে আর চোখের পানি ফেলছে। নিবিড় বারবার নোলকের চোখের পানি মুছে দিচ্ছে। কষ্টে নিবিড় ফেটে যাচ্ছে, কিন্তু নোলকের সামনে নিজেকে শক্ত করে রাখছে যাতে নোলক ভেঙে না পড়ে। ব্রো বলো না। নসি, তুই শান্ত হ। ব্রো, তুমি মামিদের বকো না, ওনাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমি ইচ্ছে করে ফিশ খেয়েছি। বাপি বলতো মামিদের রান্না নাকি খুব ভালো খেতে, একদম মাম্মামদের মতো, তাই খেয়েছি। ব্রো, মায়া, মনি, কোয়েল আপু সবাইকে ওদের মাম্মাম কত লাভ করে। আমার মাম্মাম থাকলে আমাকেও এভাবে লাভ করতো, তাই না? নিবিড়ের চোখ দুটো ছলছল করছে, অনেক কষ্টে মাথা নাড়ল। আমার মাম্মাম যদি থাকতো তাহলে আমাকে খাইয়ে দিত মায়ামনির মতো। আমি ভার্সিটিতে যাওয়ার সময়
আমাকে খাইয়ে দিত, ফিশের কাঁটা বেছে দিত। ওহ ব্রো, আমি তোমাকে আর বাপিকে মিথ্যে বলেছিলাম। কি? আমি বলেছিলাম আই হেট ফিশ বাট আই লাইক ফিশ সো মাচ। শুধু কাঁটা বেছে খেতে পারি না, জানো তো ব্রো, মাম্মাম খুব খারাপ। আমি মাম্মামকে মিস করি প্রতিদিন। কত করে আকাশের দিকে তাকিয়ে বলি, মাম্মাম তুমি ফিরে এসো, কিন্তু মাম্মাম কিছুতেই আসে না। আমি কত করে বলি মাম্মামকে, এক রাতের জন্য ফিরে আসো, আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, তাও আসে না। ওই স্টারদের মধ্যে থেকে আমার কষ্টের মজা নেয়। ছোটবেলায় সবাই তাদের মায়ের কাছে স্টোরি শুনতে শুনতে ঘুমায়, কিন্তু আমি তো কার্টুন দেখে ঘুমাতাম। সেটা মাম্মাম কিভাবে সহ্য করলো? শি ইজ আ সেলফিশ ওমেন। আই হেট মাম্মাম ব্রো, আই হেট মাম্মাম। নোলক কাঁদতে থাকে। নিবিড় ওকে বুকে জড়িয়ে নেয়। নিবিড়ের চোখ দিয়েও পানি ঝরছে। নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে নিজেকে শান্ত করে নোলককে ছাড়িয়ে ওর গালে দুহাত দিয়ে বলল, এসব কথা বাদ দে, রুমে যা। আর হ্যাঁ, কিছু ভাঙচুর করবি না, এটা বাংলাদেশ নট আমেরিকা। এটা এখানকার সবাই তোকে ভালো করে বুঝিয়েছে, ওকে? নোলক মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। নিবিড় নোলকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে বাড়ির সবাই নোলকের কথাগুলো শুনছিল। পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই, সবার চোখে পানি। নোলকের কথাগুলো সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে। সবাই অপরাধ বোধ করছে। সবাই আজকে নোলকের কষ্টটা বুঝতে পেরেছে। জিশান ছলছল চোখে এতক্ষণ ধরে নোলকের কথা শুনছিল। এতদিন ধরে ওর মনে হয়েছিল নোলক অন্যরকম মেয়ে, ওর মনে দুষ্টু বুদ্ধি ছাড়া কিছু নেই। নোলককে সবসময় হাসি খুশি দেখে মনে হতো ওর ভেতরে কোনো কষ্ট নেই, কিন্তু আজ জিশান বুঝতে পারছে নোলকের মনে যে পাহাড় পরিমাণ কষ্ট আছে। সবাই নোলকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নোলক রুমে ঢুকে ফ্রিজ খুলে 5টা বিয়ারের ক্যান বের করে হাতে নিল। তারপর রুম থেকে বের হয়ে ছাদের দিকে চলল। সবাই এখনও নোলকের রুমের দিকে তাকিয়ে আছে। নিচ থেকে নোলকের রুমটা পুরোপুরি দেখা যায়। নোলকে বেরিয়ে যেতে দেখে মায়া উপরে যেতে নিলে নিবিড়ের ডাকে থমকে দাঁড়ায়। স্টপ মায়া, আমার বোনের ব্যাপারে তোমাদের কারো মাথা ঘামাতে হবে না। অনেক মাথা ঘামিয়ে অলরেডি ফেলেছো সবাই, আর না। আমার বোনের ভালো আমিই দেখবো। মায়া থেমে যায়। নিবিড়, তুই একটু শান্ত হ। আর কি শান্ত হবো? হ্যাঁ, কি আজকে তোদের সবার জন্য নসি চোখের পানি আমাকে সহ্য করতে হচ্ছে? অবশ্য তোদের কাছে সেটা সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে না। কারণ 12 বছর পরে এই প্রথম নসি চোখে পানি দেখলাম। এটা আমাকে সহ্য করতে হচ্ছে। ভাবি থাকলে তো যাই হোক, তোরা সেটা বুঝবি না। এবারে সবাই শুধু কথা শোনাতে পারে। আচ্ছা মামি, তোমরা তো নিজের মেয়েকে কত ভালোবাসো, তার থেকে একটুখানি ভালোবাসা নওশিকে দিতে পারলে না? আমি এসব কি বলছি? তোমরা তো শুধু নওশির দোষগুলো দেখবে। কি যেন বলছে, নওশি যাতে এখানকার কালচার মেনে চলে। তোমরা কি পারবে আমেরিকার কালচার মানতে? পারবে না। তাহলে নওশি কিভাবে পারবে? নওশিকে তোমরা যেমন ভাবো না কেন, ও বড়দের যথেষ্ট রেসপেক্ট করতে জানে। ভাবি অন্তত এইটুকু শিক্ষা আমাদের দিয়েছে। ভাবি অনেক আশা নিয়ে এখানে নওশিকে পাঠিয়েছে, বলেছে ওখানে তোর 2 মা আছে, তারা তোকে অনেক আদর করবে। কিন্তু বাপি যদি এসব জানতে পারে, তাহলে এবারই সবার সাথে সম্পর্ক ছিন্ন করতে 1 সেকেন্ড টাইম দেবে না। নওশি এখানে নিজের মায়ের অভাব পূরণ করতে এসেছিল, আর তোমরা ওর সেই দুর্বল জায়গায় আঘাত করেছো। জানো, নওশির বেডরুমে মাথার কাছে গ্লাস লাগানো, ওখান দিয়ে আকাশ দেখতে দেখতে ঘুমায়। ওর বিশ্বাস আকাশে তারার মাঝে মাম্মাম আছে, তারার সাথে কথা বলতে বলতে ঘুমায়, না হলে একা ঘুমাতে পারে না। আর তোমরা প্রথম দিনেই মায়ামুনিকে ওর থেকে সরিয়ে দিলে। সেদিন আমি কিছু বলিনি, বরং নওশিকে বুঝিয়ে এসেছিলাম। আর আজকে নওশির চোখের পানি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ 12 বছর পর ওর চোখের পানি দেখলাম। এই বলে এটা না যে ও 12 বছরে কাঁদেনি। রুমের দরজা লক করে কেঁদেছে, যাতে বাপি আর আমি না দেখি। কারণ নওশি জানে যে আমরা ওর চোখের পানি দেখতে পারি। যখন ওর মাম্মামের কথা মনে পড়ে, তখন রুমের দরজা লক করে কাঁদে আর জিনিসপত্র ভাঙচুর করে। এতে ওর মনের কষ্ট কিছুটা হলেও কমে। সবচেয়ে বড় কথা হলো, আমি আজ জানতে পারলাম আমার বোন মাছ খেতে পছন্দ করে। নওশি যখন 7 বছর বয়স, তখন থেকে মাছ খাওয়া বাদ দিয়েছে। বলতো ও মাছ পছন্দ করে না, আর আমরা সেটাই বিশ্বাস করেছি। কিন্তু সত্যিটা আজ জানলাম। কেমন ভাই আমি! বাপি, আমি নওশিকে বেশি টাইম দিতে পারি না, তাই বাপি নওশিকে এখানে পাঠিয়েছে, যাতে সবার সাথে থেকে নওশি একটু ভালো থাকবে। কিন্তু এখানে এসে যে নওশিকে আরো কষ্ট সহ্য করতে হবে, তা যদি বাপি জানতো, তাহলে কোনোদিনও নওশিকে এখানে আসতে দিত না। যাই হোক, কালকে আমরা ফিরে যাচ্ছি। আমাকে টিকিট বুক করতে হবে, আমি আসি। নিবিড়ের চোখ দিয়ে পানি পড়ছিল, সেটা মুছে চলে গেল। সবাই দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে সবার। চেষ্টা করেও কেউ চোখের পানি আটকাতে পারছে না। এলিনা রুষা বেগম শাড়ির আঁচলে চোখ মুছেন। তারা তাদের ভুলটা বুঝতে পেরেছেন। এবার তোমাদের শান্তি? মেয়েটাকে না তাড়ানো অবধি তো শান্তি হচ্ছিল না কারো। নাও, এবার চলে যাবে। আজ থেকে সবাই শান্তিতে থাকবে। বলে সুনীল চোখ মুছছেন।
একমাত্র বোনের মেয়ে তোমাদের কাছে কি চেয়েছিল? শুধু একটু মায়ের আদর। সেটা যদি দিতে তোমাদের এতই কষ্ট হয় তাহলে দিতে না। তবুও এভাবে অপমান না করলেও পারতে। মাহারা মেয়েটার মনটা একবার বোঝার চেষ্টা করলে না? জামিল আর সুনীল চলে গেল। বক্সি মামাও এতক্ষণ সব দেখছিলেন। তিনিও কাঁপা কাঁপা গলায় কয়েকটা কথা বলে চলে গেল। এলিনা আর রুষা বেগম চেয়ারে বসে পড়ল। দুজনেই কাঁদছে। মায়ামণি, কোয়েল, ইকরা ওনাদের সামলাচ্ছে। জিশান আস্তে আস্তে ছাদে যায়। দরজার সামনে দাঁড়িয়ে দেখে নোলক দোলনায় বসে পা দোলাচ্ছে আর বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নোলক। এক্সকিউজ মি মিস নয়নতারা, তুমি কি ভেবেছো তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না? নো ওয়ে, সি মি, আই এম ওয়েল, ভেরি ওয়েল। বাপি আর ব্রো আমার কাছে সব। ইউ আর সেলফিশ, তোমার কোনো দরকার নেই আমার লাইফে। তুমি ওই স্টার হয়েই থাকো। আই ডোন্ট নিড ইউ, ক্যান ইউ লিসেন টু মি? আই ডোন্ট নিড ইউ। নোলক 4টে বিয়ার শেষ করে ফেলেছে, 5 নাম্বারটা খাচ্ছে। জিশান দাঁড়িয়ে দাঁড়িয়ে নোলকের কথা শুনছে। কেন জানি নোলকের জন্য জিশানের খুব কষ্ট হচ্ছে আজকে। জিশান কিছু না বলে চলে আসে। নোলক রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা সবাই ড্রয়িং রুমে বসে আছে। রাতে কেউ ঠিকমতো ঘুমোতে পারেনি। সকালেও তাড়াতাড়ি সবাই উঠে পড়েছে। নিবিড়ের মামিরা ডাইনিং টেবিলে চেয়ারে বসে আছে। রান্না করার মুড নেই ওনাদের। মায়ামণি, কোয়েল মায়েদের সামনে দাঁড়িয়ে আছে। ইকরা কাজের লোকদের সাথে রান্না করছে। জিশান আর ঈশান সোফায় বসে আছে। ঈশানের কোলে ছোট্ট ইভা। সুনীল ও জামিল সাহেবও সোফায় বসা। সবার মুখে চিন্তার ছাপ। নিবিড় এক এক করে লাগেজগুলো নিচে এনে রাখছে। কেউ নিবিড়কে কিছু বলতেও পারছে না। কোন মুখেই বা বলবে? সব লাগেজ আনা শেষ হলে নিবিড় নোলকের জন্য অপেক্ষা করছে। নোলক বাড়িতে নেই, জগিংয়ে গেছে। নিবিড় ঘড়ির দিকে বারবার তাকাচ্ছে। এই মেয়েটা না, আজকে জগিং করতে না গেলে কি হতো? দেরি হয়ে যাচ্ছে। নিবিড়, নো জিসান, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। জিশান আর কিছু বলল না। একটু পরেই নোলক চলে আসে। লাফাতে লাফাতে গিয়ে নিবিড়ের গলা জড়িয়ে ধরে। ব্রো, জানো আজকে বক্সি আঙ্কেল আমাকে চা খাইয়েছে রাস্তার দোকান থেকে। ওয়াও, আমার খুব ভালো লেগেছে। হাসি দিয়ে নোলকের হাসি দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছুর পরও নোলক এভাবে হাসছে। রুমে যা, ফ্রেশ হয়, আমরা এখনই বেরোবো। টিকিট বুক করা হয়ে গেছে? না, আমেরিকার টিকিট 3 দিন পর ছাড়বে। এই 3 দিন হোটেলে থাকবো, এখানে আর এক মুহূর্ত না। ওকে, গো। নোলক সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে চলে যায়। সবাই নোলকের দিকে তাকিয়ে আছে। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিবিড় বলল, এভাবে নরসিকে দেখার কিছু নেই। এভাবেও নিজের কষ্টগুলো হাসি নিচে লুকিয়ে রাখে। সবাই থ হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে রইল। তুমি ঠিক বলেছ নিবিড়। আমি ভেবেছিলাম কালকে যা হলো তাতে নোলক জগিং করতে যাবে না। আজকে তাই আমি উঠিনি। নোলক এসে আমার দরজা নক করে আমি দরজা খুলতেই হাসি মুখে আমাকে গুড মর্নিং জানায়। ওকে দেখে তখন মনে হচ্ছিল কালকে যেন কিছুই হয়নি। সত্যি ওর জায়গায় থাকলে আমি হয়তো 2 দিন ধরে মন খারাপ করে ঘরেই বসে থাকতাম। নরসি এরকমই, নিজের কষ্টগুলো কখনো কাউকে বুঝতে দেয় না। বলতে বলতে নোলক নিচে নেমে আসে। ব্রো, হোয়ার ইজ মাই লাকেজ? খাটের উপর শুধু একটা ড্রেস দেখলাম। আমি সব গুছিয়ে নিয়েছি, বাইরে গাড়িতেও সব তোলা হয়ে গেছে। এখন তুই চল। আমার বিয়ার? উফ, এত কথা বলিস কেন? সব নিয়েছি, চল। ব্রেকফাস্ট না করে যাবো নাকি? খিদে পেয়েছে, চল। হোয়াট, আর ইউ ক্রেজি? এরপরও তুই এ বাড়ির খাবার খাবি? তো কি হয়েছে? আমার ওসব কিচ্ছু মনে নেই, চলো না। না, আমরা বাইরে খেয়ে নেব। আর তুই যদি এরপর আর একটা কথা বলিস তাহলে আমি সারাদিন কিচ্ছু খাবো না। উফ ব্রো, ওকে আমি খাবো না। সবাইকে বিদায় জানাই। এটা করতে চাও প্লিজ? নিবিড় আর কিছু বলল না। নোলক বক্সি মামার কাছে আসলো। আঙ্কেল, তোমাকে অনেক মিস করব। বাই দ্য ওয়ে, তোমার নাম্বারটা দাও, কল করব। বক্সি মামার নাম্বার নিয়ে নোলক মামাদের কাছে গিয়ে বিদায় জানিয়ে গেল জিশান ঈশানের কাছে। হে ঈশান ভাইয়া, আসি। হ্যাঁ, আর জিসান, আর তোমার সাথে ঝগড়া করা হবে না ভেবে খারাপ লাগছে। অ্যান্ড সরি, তোমার বাইকে আমি সেন্টার ফুড লাগিয়েছিলাম। এটা বলে নোলক হাসতে হাসতে মায়ামণির কাছে গেল। মায়ামণি, কোয়েল আর ইকরাকে জড়িয়ে ধরে ওদের বাই বলল। এবার নোলক গেল ওর মামিদের কাছে। মামি, হাসি, আর তোমাদের ডিস্টার্ব করব না। আর তোমাদের হাতের পরোটা খেতে পারবো না। সো স্যাড, বাট বাপি ঠিক বলেছিল, তোমাদের রান্না খুব ভালো, একদম 5 স্টারের মতো। নোলক, কিছু বলবে? বলো। এলিনা বেগম কিছু বলার আগেই নিবিড় এসে নোলকের হাত ধরে। অনেক হয়েছে, চল। ব্রো, মামি কিছু বলতে চায়।
শ্যাট আপ, চল। নিবিড় নোলকের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নোলক পেছনে ঘুরে বলল, বাই এভরিওয়ান। নিবিড় নোলককে নিয়ে গাড়িতে বসলো। ওর একটা হোটেলে এসে উঠল। নিবিড় খাবার অর্ডার করে নিজের হাতে নোলককে খাইয়ে দিল। তারপর নোলককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। নিবিড় নোলককে দেখে বুঝেছে সারা রাত ঘুমায়নি, তাই ওষুধ খাইয়ে দিয়েছে। নোলক ঘুমিয়ে পড়েছে। নিবিড় ওর রুমের দরজা লক করে নিজের রুমে চলে গেল। খাবার টেবিলে সবাই বসে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু খাচ্ছে না কেউ। কারো গলা দিয়ে খাবার নামবে না। আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। নোলক থাকলে পুরো বাড়ি মাথায় করে রাখতো। সবার খারাপ লাগছে, কিন্তু এখন আর কিছু করার নেই, যা হওয়ার তা হয়ে গেছে। এলিনা বেগম আর বসে থাকতে পারলেন না। ওনার খেতে ইচ্ছে করছে না, তাই উনি উঠে চলে যেতে নিলে সুনীল সাহেব বলে উঠলেন, এখন উঠছো কেন? খাবে না? এখন তো তোমার খুব ভালো থাকার কথা। নোলক চলে গেছে, এখন আমি নোলকের বাবাকে কিভাবে বলি? সব কিছু হয়েছে তোমাদের জন্য। এলিনা বেগম চোখের পানি ছেড়ে দিলেন। সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি নোলককে কষ্ট দিয়ে ফেলেছি। জানি না এর কোনো ক্ষমা আছে কিনা, কিন্তু আমি নোলকের কাছে ক্ষমা চাইবো। আমিও ক্ষমা চাইবো। আমিও অনেক অন্যায় করে ফেলেছি মাহারা মেয়েটার সাথে। এখন আর এসব বলে কি হবে? এখন কি ওদের ফিরিয়ে আনা সম্ভব? কিন্তু বাবা, ওরা তো এখনো আমেরিকা ফিরে যায়নি। তুই কি ভেবেছিস আমরা যাব আর ওরা চলে আসবে? নিবিড় ওরকম ছেলে না। কিন্তু বাবা, আমার মনে হয় নোলককে বোঝালেও ঠিক বুঝবে। ঠিকই বলেছিস জিসান, আমরা সবাই যাব ওদের আনতে, দেখবি নিবিড় না করতে পারবে না। আমি নিবিড়ের কাছেও ক্ষমা চেয়ে নেব, দেখবি নিবিড় আমার কথা ফেলতে পারবে না। ওকে, তাহলে বিকালে আমরা যাচ্ছি। ওকে। বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ওরা হোটেলে পৌঁছে যায়। রিসেপশন থেকে নিবিড় আর নোলকের রুম নাম্বার জেনে ওদের রুমে যায়। নিবিড় হোটেলে নেই, বাইরে গেছে। আসতে দেরি হবে দেখে সবাই নোলকের রুমে যায়। দরজায় দাঁড়িয়ে জিশান কলিং বেল চাপল, কেউ দরজা খুলল না। কয়েকবার চাপার পর নোলক চোখ ডলতে ডলতে দরজা খুলল। এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল। মামা বাড়ির 14 গোষ্ঠীকে দেখে নোলক বড় বড় চোখে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তোমরা কাম। সবাই ভেতরে আসলো। নোলক পুরো রুম এলোমেলো করে রেখেছে। বালিশগুলো একপাশে রেখে সবাইকে বসতে বলল। সবাই বসো, আমি খাবার অর্ডার দিচ্ছি। আই ক্যান বিলিভ দিস। নোলক গিয়ে রিসেপশনে কল করে খাবার অর্ডার দিল। এখন বলো, কেউ কি আরও কিছু খাবে? তাহলে আমি অর্ডার দেব। এলিনা আর রুষা বেগম নোলককে টেনে নিয়ে দুজনের মাঝখানে বসালো। নোলক, তোর মায়ের কাছে এসেছিলি না, আর না থেকে চলে যাবি? মুহূর্তে নোলকের মুখের হাসি উড়ে যায়। ছলো ছলো চোখে তাকিয়ে থাকে এলিনা বেগমের দিকে। সন্তান দোষ করলে বাবা মায়ের উচিত ক্ষমা করা, তেমনি বাবা মার ভুল করলে সন্তানের উচিত মা বাবাকে ক্ষমা করা। তুই কি পারবি না আমাদের ক্ষমা করতে? নোলক কিছু বলতে পারছে না। ওর ঠোঁট দুটো কাঁপছে, কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। চোখ দুটো ভিজে এসেছে, এখনই পানি মনে হয় গড়িয়ে পড়বে। তুই কি সত্যি আমাদের ক্ষমা করতে পারবি না? না, নোলক কাউকে ক্ষমা করতে পারবে না। সবাই দরজার দিকে তাকিয়ে দেখলো নিবিড় এসেছে। এখানে সবাই কেন এসেছো? ড্রামা করতে? অনেক ড্রামা দেখেছি, আর দেখতে চাই না। এখন সবাই যাও। দেখ নিবিড়, আমরা সবাই নিজে ভুল বুঝতে পেরেছি, তাই ক্ষমা চাইছি। তুই প্লিজ না করিস না। নিবিড় কিছুতেই বুঝছে না জিশান, ঈশান আর ওদের বাবা নিবিড়কে বোঝাচ্ছে। দেখ নিবিড়, তুই তো বলেছিলি নোলক এখানে মায়ের ভালোবাসা পেতে এসেছে, এখন তুই ওকে ভালোবাসা থেকে সরিয়ে নিস না। হ্যাঁ নিবি, তুই আমাদের ক্ষমা করে দে। নোলক এবার নিবিড়ের কাছে যায়। ব্রো, দেখো আমি মাম্মামকে হারিয়েছি, আর এখন দুটো মাম্মাম পেয়েছি, আর আমি হারাতে চাই না। তুমি কি চাও আমি আবার কাঁদি? একদম কাঁদবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নিবিড় প্লিজ তুই চল, তোরা না গেলে আমি বিয়ে করব না, আর আমার বর চিরকুমার হয়ে থাকবে, সেজন্য কিন্তু তুই দায়ী থাকবি। সবাই হেসে দিল। রাইট, আমি আর আপু নোলক আপুর সাথে সারা রাত গল্প করব, কি মজা। নোলক, আমি তোমাকে ঢাকা শহর ঘুরে দেখাবো, ওকে? নোলক, তুমি যাবে তো আমাদের সাথে? অফকোর্স যাব ব্রো, চলো না। নিবিড় নোলকের খুশি দেখে না করতে পারলো না। সবাই খুব খুশি। এমন সময় ম্যানেজার এসে রুমে ঢুকলো। মিস্টার নিবিড়, আপনার বোন আজকে কি করেছে জানেন?
নওশি কি করেছে? আজকে দুপুরে সারা রিপ্রেশন চ্যাটিং করে দূরের টেবিল ভেঙেছে আর সেন্টার ফুড খেয়ে সব সার্ভেন্টদের মাথায় গলিয়ে দিয়েছে, যার কারণে সবার চুল কেটে ফেলা হয়েছে। নিবিড় রাগী চোখে নোলকের দিকে তাকায়। নোলক ওর দুই মামির পেছনে লুকিয়ে ভেঙচি কাটল। নওশি এটা কি করেছিস? তোকে নিয়ে কোথাও শান্তি নেই। হয়েছে, আর বকতে হবে না। এখন সবাই চলো, ঈশানের আব্বু ম্যানেজারের বিল মিটিয়ে দিয়ে আসুন। ইয়ে, মামি আমার পক্ষে বলেছে। এবার দেখি আমাকে কে আটকায়। আমি আবারও জিসানের বাইকে সেন্টার ফুট লাগাবো। হোয়াট? একদম না। টাফার একটা, আমার বাইকে হাত দিলে হাত ভেঙে দেব। নিবিড় তোর বোনকে বোঝা, না হলে ওকে আমি বুঝিয়ে দিব কত ধানে কত চাল। নোলক জিশানকে ভেঙচি কেটে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। সবাই নোলকের ব্যাগ গুছিয়ে বাইরে এসে দেখে নোলক আগেই গাড়িতে উঠে বসে আছে। সবাই গাড়িতে উঠলো। গাড়ি চৌধুরী বাড়ি এসে থামলো। সবাই মিলে একসাথে বাড়িতে ঢুকলো। নোলক মায়ামণির সাথে রুমে গিয়ে রেস্ট নিল। রাতে সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। কোয়েলের বিয়ে নিয়ে সবাই কথা বলছে। এমন সময় নিবিড় আসলো, সাথে দুজন লোক। কতগুলো লাগেজ এনে রাখলো। এসব কি নিবিড়? নওশিকে বল, ও খুব ভালো করে জানে। আমি বলছি ওগুলোতে ড্রেস আছে। আসার সময় তো দেখলাম কতগুলো লাগেজ, আবার এতগুলো তুমি কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করবে? চুপ করো জিসান, আর একটা কথা বলে তোমার মুখ সেন্টার ফুট দিয়ে আটকে দিব। দেখো তুমি কিন্তু। জিসান চুপ কর না। নোলক, তুমি বলো, এতগুলো কাপড় দিয়ে তুমি কি করবে? আরে মামি, ওগুলো সব তোমাদের জন্য। এয়ারপোর্ট থেকে ওগুলো আজ রিলিজ হয়েছে, তাই ব্রো নিয়ে এসেছে। টানা 1 সপ্তাহ ধরে শপিং করেছে, সবার জন্য কিনেছে। আই মিন এখানে সব মেয়েদের জন্য। হোয়াট? নোলক, আমাদের জন্য কিছু আনোনি? সরি, আসলে আমি তো ঠিক জানতাম না। আমার সাইজের সব ড্রেস কিনেছি। আর মামা মামিদের জন্য আমি তো কখনো তোমাদের দেখিনি, তাহলে কি করে আনবো? নো প্রবলেম, আমি এক্ষুনি বাপিকে কল করছি। না নোলক, আমাদের দরকার নেই। আমরা মেয়েদের মতো অত সাজি না। হয়েছে, এবার সবাই খেতে আসো। নোলক আয়, আজকে তোকে আমি খাইয়ে দেব। খুশিতে নোলক সবার আগে দৌড়ে টেবিলে বসে পড়ল। জিশান চেয়ারে বসতে বসতে বলল, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? ঠিক মতো হাঁটতে পারো না? না পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও। আমার খেয়ে কাজ নাই যে তোমাকে হাঁটা শেখাবো। তাহলে চুপ থাক, না হলে কিন্তু। কিন্তু কি? সেন্টার ফুট। খবরদার আমার বাইক ছোবে না। বাইকে না, তোমার এই সুন্দর চুলে লাগাবো। হোয়াট মা? তুই চুপ কর। ঝগড়া করিস কেন নোলকের সাথে? ফের যদি ঝগড়া করিস তাহলে আমিও নোলকের সাথে তোর মাথায় আর বাইকে সেন্টার ফুট লাগিয়ে দিব। সবাই হেসে উঠল। জিশান গাল ফুলিয়ে খেতে লাগলো। এলিনা বেগম নোলককে খাইয়ে দিল। নিবিড় অপলক দৃষ্টিতে নোলকের খুশি দেখছে। এতটা খুশি কখনো নোলককে হতে দেখেনিও। খাওয়া শেষে নোলক রুমে যায়। মায়ামণির সাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দিল, তারপর ঘুমিয়ে পড়ে। সকালবেলা নোলক ঘুম থেকে উঠে মায়া আর মণিকে টেনে ওঠায় ওর সাথে জগিংয়ে নিয়ে যাবে বলে। মায়া মণি যেতে রাজি হয় না, তবু জোর করে নিয়ে যায়। মায়া আর মণি নোলকের মতন জগিং পোশাক পরে। বক্সি মামা তো ওদের দেখে অবাক। সবাই জগিং করছে। মায়ামণি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে। আপু, আমি আর পারছি না, পা দুটো গেল। আমারও। এই নোলক আর বক্সি মামাকেই দেখ। ও নোলক আপু, একটু বসি প্লিজ। ওকে আঙ্কেল, চলো বসি। রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসে। বক্সি মামা সবার জন্য স্প্রিন্টস কিনে আনলো। সবাই খাচ্ছে আর গল্প করছে। নোলকের ক্যান খালি হয়ে গেছে। রাস্তায় তেমন মানুষ নেই। নোলক রাস্তার মাঝখানে খালি ক্যান রাখলো। কি করছো আপু? কিক মারবো। আমিও মারবো। আমিও। সবাই মারলে আমিও মারবো। ওকে কাম। চারজন সারিবদ্ধভাবে দাঁড়ায়। সামনে খালি ক্যানগুলো। 1 2 3 বলে সবাই জোরে কিক মারে। সামনে তাকিয়ে সবার চক্ষু চড়ক গাছ। সামনে জিশান, নিবিড় আর ঈশান জগিং করতে বের হয়েছে। ক্যানগুলো সোজা ওদের উপর পড়ে। তিনজন চোখ মুখ খিঁচিয়ে ওদের দিকে তাকায়। अब क्या होगा? I don't know. ঈশান তো ক্রস ফায়ার করে দেবে। ভাগ মিল্কা ভাগ। চারজন উল্টো দিকে দৌড় দিল।
জিশান, নিবিড়, ঈশান দাঁড়িয়ে আছে। ওরা বুঝতে পারেনি যে ওরা পালাবে। দেখছিস কি পাজি তোর বোন। সবসময় আমার বোন করিস কেন? তোর বোনদের দেখ। তোর বোনের থেকে ওরা এসব শিখেছে। আর আমার বোন তোদের ওই মামার থেকে। বুড়োকালে ভীমরতি। এখন এইসব এক্সারসাইজ করে কি হবে? নতুন করে বিয়ে করবে নাকি? মনে হয়। চল বাড়ি ফিরে যাই। জিশান, কাবিজ, সোহম ভার্সিটিতে এসেছে। সব মেয়েরা জিশানকে দেখে লাফিয়ে ওঠে। সব মেয়েদের ক্রাশ জিশান, আর তাছাড়া এত ভালো বক্সিং খেলোয়াড়, সব মিলিয়ে সেলিব্রিটির মতো। জিশান সব ক্লাসে গিয়ে ট্যুরের কথা বলবে, কারণ এই সপ্তাহে ভার্সিটি থেকে ট্যুরে যাবে। সব দায়িত্ব জিশানের বাবা আর কাকা জিশান আর ওর বন্ধুদের দিয়েছে। জিশান এক এক করে সব ক্লাসে গেল। সব শেষে গেল মায়ার ক্লাসে, গিয়ে বলতে লাগলো, সো স্টুডেন্টস, এই সপ্তাহে আমরা ট্যুরে যাচ্ছি। অ্যামাউন্টে নোটিশ দেওয়া হয়েছে, আমরা সুন্দরবন যাচ্ছি। সব মেয়েরা হা হয়ে জিশানের কথা গিলছে, সাথে জিশানকেও চোখ দিয়ে গিলে খাচ্ছে। তখনই একটা মেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমিও যাব। নোলক, তুমি এখানে? নোলক এতক্ষণ মায়ার পাশে বসেছিল। জি স্যার, আমিও ট্যুরে যাব। তুমি এখানে কেন এসেছো? আর তোমাকে ক্লাসে অ্যালাউ করেছে কে? কি বলছো? নোলককে যে কোনো ক্লাসে সবাই অ্যালাউ করবে? না করে উপায় আছে? যে মেয়ে তুমি। জি স্যার, আমি ট্যুরে যাব। এই ট্যুরে কোনো ফিরাঙ্গি মেয়ে যাওয়া নিষেধ। আর তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো না। বলেই বেরিয়ে গেল। নোলকও জিশানের পিছু পিছু ছুটল। জি স্যার, আমি যাব। নো। তুমি না নেওয়ার কে? আমি মামার কাছে বলবো। লাভ হবে না। জিশান চলে যায়, নোলক ওখানেই দাঁড়িয়ে থাকে। আমি তো যাবই। লেটস সি বক্সার জিসান। নোলক বসে বসে বক্সি মামার সাথে কথা বলছে। কথা বললে ভুল হবে, প্ল্যানিং করছে কিভাবে ট্যুরে যাবে। আঙ্কেল, গিভ মি সাম আইডিয়া। টেনশন নিও না, এই বক্সি থাকতে নো টেনশন। শুধু তুমি না, আমিও যাব। ও রিয়েলি? বাট জিসান? জিসান জানলে তো। বাট হাউ ডু ইউ ডু? কাছে আসো, কানে কানে বলতে হবে। নোলক এগিয়ে গেল। ফিশ। ওয়াও, গ্রেট আইডিয়া, থ্যাঙ্কস। দুদিন পর ট্যুর। সবাই ট্যুরে যাওয়ার জন্য রেডি। জিশান মায়াকে সাথে নিয়ে ভোর ভোর রওনা হয়। বাস তাড়াতাড়ি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হবে। কাবিদ, সোহম আর মাহিরও সাথে যাবে। জিশান ভার্সিটিতে এসে সব ঠিকঠাক আছে কিনা দেখে বাসে উঠে পড়ল। জিশান একটু হাঁপ ছেড়ে বাঁচল, কারণ আজকে নোলকের বকবক অন্তত শুনতে হবে না। কিরে জিসান, তোর ফিরাঙ্গি বন্যা আসতে চাইল? আসতে চাইলে যে আনতে হবে তার কোনো মানে আছে? মাথা খারাপ করে দিত। ঠিক বলেছিস, নোলক আসলে এই বাসের অ্যাক্সিডেন্ট করিয়ে দিত। বাবা, সেদিন তো মরার অবস্থায় চলে গিয়েছিলাম। নোলক যদি আসতো তাহলে সুন্দরবনের সব প্রাণীরা নতুন একটা প্রাণী পেত। ঠিক বলেছিস, ওকে তো চিড়িয়াখানায় রাখা উচিত। ওরা সবাই হাসলো। জিশান চোখে সানগ্লাস পরে নেয়। বাইরের রাস্তা দেখতে থাকে, বাস আপন গতিতে এগিয়ে যাচ্ছে। নোলক আর বক্সি মামা পাশাপাশি শুয়ে আকাশ দেখছে। আকাশে ওদের সাথে সমবেগে ছুটছে, সাথে সূর্যটা। রোদের কারণে দুজনেই মুখে রুমাল দিয়ে ঢেকে রেখেছে। আর একটু পরপর দুজনেই টুকটাক কথা বলছে আর হাসছে, কারণ ওদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নোলক আর বক্সি মামা বাসের ছাদে টানটান হয়ে শুয়ে আছে। ওরা খুব ভোরে ভার্সিটি এসে সবার চোখের আড়ালে বাসের ছাদে উঠে পড়ে, যাতে জিশান না দেখে। সূর্যের আলো ওদের চোখে পড়েছে বলে রুমাল দিয়ে মুখটা ঢেকে রেখেছে। নোলক আর বক্সি মামা কথা বলতে বলতে রাস্তা পার করে নেয়। বাস থামলো সুন্দরবন এসে। জিশান আর সবাই বাস থেকে নামলো, কারণ এখন ট্রলারে করে সুন্দরবন ঘুরবে। এক এক করে সবাই বাস থেকে নামলো। হ্যাঁ, বক্সার জিসান। নোলকের গলা শুনে সবাই আশেপাশে তাকালো, কিন্তু নোলককে দেখলো না। নোলক আবার বলে উঠল, আই অ্যাম হিয়ার। সবাই হা হয়ে বাসের ছাদের দিকে তাকিয়ে আছে। নোলক আর বক্সি মামা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনে সেন্টার ফ্রুট চিবোচ্ছে। জিশান্ত পুরোই অবাক। এই রে জিসান, তোর ফিরাঙ্গি বোন। কিন্তু এখানে কেন? হাই মালিঙ্গা, কাবি সোহম, ওয়েট, আমি আসছি। আঙ্কেল, লেটস গো। ওকে। দুজনে বাসের ছাদ থেকে নেমে ওদের কাছে গেল। তুমি এখানে? তুমি আমাকে আনতে চাওনি, তাই আমি জোর করে চলে এসেছি।
বাঙালিরা কি যেন একটা ডায়লগ বলে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। রাইট আঙ্কেল। মামা, তুমি ওকে কেন নিয়ে এসেছো? ও জিসান, আমার কি ইচ্ছে করে না একটু ঘুরতে? তো এখানে নোলককে নিয়ে আসছো কেন? ঢাকা শহরে কি ঘোরার আর কোনো জায়গা নাই? এই, তোমাকে আমরা কোনো অ্যান্সার দিব না। আঙ্কেল চলো। হ্যাঁ মায়া। নোলক মায়ার কাছে চলে যায়। মায়া তো নোলককে দেখে খুব খুশি। দুজনে কথা বলতে থাকে। জিসান, এবার কি হবে? তোর বোন টলার ডুবে দেবে দেখিস, আর আমার চুল টানবে অসভ্য মেয়ে একটা। আমি যাব না ট্রলারে, আমাকে না জানি কুমিরের খাদ্য বানিয়ে দেয়। তোরা থামবি? এই জিসান, কি করবি এখন? বাড়িতে যাই, তারপর দেখাবো মজা। এখন চলো সবাই। আমি যাব না। তোর ঘাড় যাবে, চল। সবাই ট্রলারে উঠল। কাবিত তো সোহমকে জাপটে ধরে বসে আছে। নোলকের সাথে একটু কথা বলছে না। নোলক এসে মাহিরের পাশে বসে। হে মালিঙ্গা বলে মাহিরের চুল ধরে টান মারে। তোমাকে না বলেছি চুলে হাত দেবে না? 100 বার দিব। আবারও চুল টান দেয়। দেখো, তোমার সাথে বকবক করতে আমি চাই না। আমিও না। বলতে বলতে ট্রলার নদীর মাঝে চলে আসে। চারপাশে শুধু বন আর বন। নোলক দেখে ক্যামেরা হাতে দাঁড়িয়ে পড়ে। ট্রলারের কোনায় গিয়ে এদিক ওদিক ঘুরে ছবি তুলছে। ওয়াও, অ্যামেজিং। নোলক এদিকে আসো, পানিতে পড়ে যাবে। আই নো সুইমিং। সেটা ঠিক আছে, বাট নদীতে থাকা কুমিরগুলো তোমাকে চিবিয়ে খাবে। ভালোই হবে, এই কুমিরগুলো কখনো তো ফিরাঙ্গি খায়নি, আজকে খাবে। কি বললে? কি আছে? কুমির? সেটা কি? কুমির মানে কি জানো না? ক্রোকোডাইল। রিয়েলি? কোথায় আমি দেখব? নোলক লাফাতে লাগলো। জিশান গিয়ে টেনে নোলককে মায়ের পাশে বসিয়ে দিল। একদম চুপ করে বসে থাকবে, না হলে কিন্তু পানিতে ফেলে দেবো। তোমার জন্য আমরা বিপদে পড়বো কেন? জিশান নোলকের ক্যামেরা নিয়ে নেয়। জি স্যার, আমার ক্যামেরা। কত দিয়ে কিনেছিলে? আমি জানি না, বাপি কিনে দিয়েছিল। এটা এখন পানিতে ফেলে দিই? নো নো, আমার আর মনিকার অনেক ফটো আছে, প্লিজ ফেলো না। চুপ করে বসে থাকো, না হলে তোমার ক্যামেরা ফেলে দেবো। নোলক জিশানের কথায় রাগে ফুঁসছে। গাল দুটো লাল হয়ে গেছে রাগে। জিশান গিয়ে বসে পড়ল। ঠিক হয়েছে, আমার চুলটা না দেখ রাগে লাল হয়ে গেছে। আজকের মেয়েরা লজ্জায় লাল হয়, আর ওকে দেখ রাগে লাল হয়ে গেছে। আরে চুপ কর নোলক, তোর কথা শুনলে তোর একটা চুলও আস্ত রাখবে না। সুন্দরবন ঘুরে খাওয়া দাওয়া করে আবারও সবাই বাসে ওঠে। নোলক এবার বাসের ভেতরে বসে, কিন্তু ওর জন্য সিট খালি নেই। বক্সি মামা ড্রাইভারের কাছে গিয়ে অনেক কষ্টে একটুখানি জায়গায় বসেছে। নোলক দেখলো জিশানের পাশে মাহির বসা। ওই মালিঙ্গা ওঠ, আমি এখানে বসবো। কেন? আমি উঠবো কেন? কেন? বাসের ছাদে যাও। আসার সময় ছাদে এনজয় করেছি, আর এখন বাসের ভিতর। সো মালিঙ্গা ওঠো। উঠবো না। কি করবে তুমি? চুল টানবে? টানো, নো প্রবলেম। নো, চুল আটকাবো না। তবে তবে কি? নোলক মুখ থেকে সেন্টার ফ্রুট বের করে হাতে নিল এবং টেনে টুনে একটু লম্বা করলো। এই তুমি কি করছো? ইয়াক, কি মেরে বাবা। বাংলা গালাগালি পরে দাও, আগে আমার কাজ করি। আমি উঠছি, তুমি বসো। দ্যাটস লাইক এ গুড বয়। মাহির উঠে বাসের মেঝেতে বসে, কারণ এত দূর দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। নোলক গায়ের কোটটা হালকা টেনে জিশানের পাশে বসে। এটা কি করলে? বেশি কথা বললে তোমার চুলও কিন্তু। তোমার সাথে কথা বলাই বেকার। কি কার? তোমার বোঝার দরকার নাই। বুঝতে চাইও না, আমার ক্যামেরা দাও। নোলক টান দিয়ে ক্যামেরাটা নিয়ে নেয়। জিশানও নোলকের সাথে কোনো কথা বলল না। জিশান জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকানোর মতন আলো চোখে পড়তে জেগে ওঠে। তাকিয়ে দেখে নোলক ক্যামেরা দিয়ে জিশানের ছবি তুলছে। এই তুমি ফটো তুলছো কেন? আমার ইচ্ছে, ঘুমানো অবস্থায় তোমাকে কিউট লাগছিল তাই। লজ্জা শরমের মাথা খাইছো? আই এম নট বাঙালি গার্ল, ওকে? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো ফিরাঙ্গি। বেশি কথা বলো তুমি। নোলক মুখ ঘুরিয়ে ক্যামেরায় তোলা ছবি চেক করতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে সবার রাত হয়ে গেল। সবাই টায়ার্ড জার্নি করে।
ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা সবাই উঠে সোফায় বসে আছে। মামিরা খাবার বানাচ্ছে, মনি ইভাকে কোলে নিয়ে খেলছে, সাথে নোলক আর মায়াও। মামারা বসে নিউজ পেপার পড়ছে, নিবিড় বসে বসে ফোন টিপছে। এমন সময় কোয়েল এলো, হাতে গাঢ় হলুদ রঙের লেহেঙ্গা, সবাইকে দেখাতে এনেছে। মায়ামণি দেখো। ওয়াও আপু, খুব সুন্দর। খুব ভালো। এটা নোলক এনেছে। এটা তুমি হলুদের দিন পরবে? শুধু আপু না, তোমরাও পড়বে। তোমাদের লাকেজগুলো নি? আমি তো খুলিনি। আমি খুলেছি, আমার জন্য লেহেঙ্গার কতগুলো ড্রেস আছে। তাহলে আমিও খুলে দেখবো। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে কোয়েল আপু। এমন সময় জিশান আসলো। তোরা তো ওই সময় পারবি সাজগোজ, রান্না বান্নার ধারে কাছেও যাবি না। কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি তোর রূপ দেখে তোর বর তো ফিদা হবে, বাট তোর রান্না খেয়ে তোর শ্বশুর বাড়ির লোকজন হার্ট অ্যাটাক করবে। আই জিসান, তুমি আপুকে ইনসাল্ট করছো কেন? শুধু আপুকে না, পুরো মেয়ে জাতিকে অপমান করছো। কি ভেবেছো? হ্যাঁ, মেয়েরা কিচ্ছু পারে না। ঠিক আছে। বিশ্বাস না হলে আব্বু আর বড় আব্বুকে জিজ্ঞেস কর। আচ্ছা আব্বু আর ছোট আব্বু, তোমরা বলো, মেয়েরা কি সবসময় সাজগোজ করে, ঘরে কাজ করে না? মেয়েরা ঘরের কাজ করে, কিন্তু সাজগোজ একটু বেশি করে। আর ছেলেরা সব সময় কাজের দিকে ছোটে, মানে ছেলেরা পরিশ্রম করে বেশি। তুমি ঠিকই বলেছো মামা, মেয়েরা সবসময় খিটখিটে হয় বেশি। আমিও নিবিড়ের পক্ষে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলি তোরা সবাই এক কথা বলছে। মামা, এইসব কি বলছো? ঘোর অপমান। আমরা এই অপমান সহ্যই করব না। মামা, মামিরা তো অনেক কাজ করে, তারাও তো মেয়ে। আরে ওদের তো কাজের লোকেরা হেল্প করে, ওটা কোনো পরিশ্রমের কাজ না। নোলক, তোমার মামিরাও সাজগোজ করেই, অতটা কাজের মানুষ না। সব ছেলেরা হেসে দেয়। কি বললে তুমি? আমি সাজগোজ করি? এতক্ষণ ধরে রুষা, এলিনা আর ইকরা সব শুনছিল। ওরা তো রেগে বোম। আমার মেয়েরা পরিশ্রম করি না, তাহলে প্রতিদিন যে খাবার গিলে খাচ্ছি ওগুলো কি আকাশ থেকে পড়ে? হ্যাঁ, আমি তো। কি তুমি? ইয়েস মামি, তোমাদের মানে মেয়েদের এতক্ষণ ছেলেরা ইনসাল্ট করেছিল, তুমি জবাব দাও। কি জবাব দেবে? হ্যাঁ, তোমরা মেয়েরা শুধু পারো মেকআপ করতে, মেকআপ করে করে আসল চেহারাটা থেকে ফেলো। এই তুই চুপ কর। আমরা কোনো কাজের না। হ্যাঁ, করবো না আজ থেকে রান্না বান্না, দেখবো কি খাই সবাই। রাইট মামি, অল লেডিস চলো। ছেলেরা আর মেয়েরা আজকে থেকে আলাদা, তোমরা তোমাদের ভাগ বুঝে নাও। হ্যাঁ, আচ্ছা মামি, মামা বলছিল না মেয়েরা খালি মেকআপ করে? চলো আজ থেকে সবাইকে আমি আমেরিকান স্টাইলে আর মেকআপ ফেসিয়াল সব শিখাবো। চলো। হ্যাঁ হ্যাঁ চলো লোক, এদের সাথে আর এক মুহূর্তও থাকবো না। ওকে লেডিস, ফলো মি। মামি, তোমরা আমার রুমে যাও, আমি আর মায়ামণি খাবারগুলো উপরে আনছি, দেখবো এদের খাবার সার্ভ করে কে। মেয়েরা সব মুখ ঘুরিয়ে চলে যায়। সব গেল, ঝগড়া করে সব এক ঘরে হয়ে গেলাম। আরে মামা, 5 স্টার রেস্টুরেন্টে থাকতে চিন্তা কিসের? আমরাও দেখে দিব ছেলেরাও মেয়েদের ছাড়া চলতে পারে। কিন্তু বাইরের খাবার খেলে আমার যে সমস্যা হয়। আব্বু তুমি চিন্তা করো না, মজনু কাকা তো আছে, উনি রান্না করে দেবে। ওকে, তো চলো হাত মেলাই, আজ থেকে ওই লেডিস বাহিনীর সাথে যুদ্ধ শুরু। আমি কিন্তু দুই দলেই। মামা তুমি তাহলে কাপুরুষ, মেয়েরা আমাদের অপমান করলো আর তুমি ওদের সাপোর্ট করতেছো। এই বকশি, তুই বাড়ি থেকে বের হ, তোর মতো শালার দরকার নেই, কুলাঙ্গার একটা। না দুলাভাই, আমি তোমাদের সাথে হাত মেলাবো। গুড। সবাই হাত মেলে, ওদিকে মেয়েরাও সবাই একসাথে হাত মেলায়। পরের দিন সকালে ছেলেরা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে খাচ্ছে। এমন সময় দরজা দিয়ে সব মেয়েরা আসে। সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে, সবাইকে চিনতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ রে, এর মধ্যে আমার বউ আছে নাকি অন্য কেউ? দুলাভাই, এ তো পুরো লেডিস বাহিনী। এর লিডার হলো ওই নোলক। শেষ বয়সে এসব দেখতে হলো। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাত্রই সব লেডিস জগিং থেকে ফিরেছে, পরনে তাদের জগিং পোশাক, সেটা দেখে সবাই হা হয়ে আছে। সবাই ভেতরে ঢুকলো।
এসব তোমরা কি পড়েছ? তোমাকে সেসব ভাবতে হবে না। তোমার বাড়িতে কাজ করতে করতে ফিটনেস ধরে রাখতে পারিনি, এখন সেটা ঠিক করব। আর একটা কথাও বলবে না। কিন্তু বড় মা। তুই চুপ কর, বড়দের মধ্যে কথা বলবি না। কাম অন মামি, ফালতু কথা বলে টাইম ওয়েস্ট করো না। চলো, আজকে আরও কাজ বাকি আছে। সবাই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিবিড় মাথায় হাত দিয়ে বসে আছে। কিরে নিবিড়, এখন কি করবি? তোর বোন তো বাড়ির সবার মাথা চিবিয়ে খেয়েছে। আমার কিছু করার নেই, শুধু দেখা ছাড়া। তোদের জন্য ঝগড়া করতে গিয়ে সব গেল। আরে মেয়েদের সাথে ঝগড়া করে কেউ কি কখনো পেরে উঠেছে? বড় আব্বু। রাখ তোর বড় আব্বু, এখন ভাব কি করবি। এক্স্যাক্টলি, এখন আমাদের এই লেডিস বাহিনীকে রুখতে হবে। মামা ঠিক বলেছ, চল গিয়ে দেখি ওরা কি করে। হ্যাঁ তাই চল। সবাই নোলকের রুমের সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে করতে ভেতরে যায়। ভেতরে গিয়ে সবাই আরেক দফা অবাক হয়, কারণ সবাই ফেসিয়াল করতে বসে আছে। কেউ খাটে, কেউ সোফায়, কেউ চেয়ারে, চোখে ফসা দিয়ে আছে। আর নোলক মনির মুখে ফেসিয়াল ক্রিম মাখছে। হোয়াট হ্যাপেন বয়েজ, তোমরা এখানে কেন? নোলক, বাড়াবাড়ি করো না। তুমি বলো এসব কি করছো? আই, তুমি আমাদের মধ্যে আসবে না। এ কি, তোমরা সবাই এখানে কেন? যাও। দেখো তুমি। কি দেখবো? খুব তো বলেছিলি মীরা সাজুগুজু ছাড়া কিছুই করে না, এখন সেটাই করছি। যাও সবাই আউট। এখানে থাকলে কিন্তু ফেসিয়াল করিয়ে দিব। সবাই বেরিয়ে যায়। ঠিক হয়েছে। সবাই শশা চোখে লাগাও, না হলে দেরি হয়ে যাবে। সবাই চোখে শশা লাগিয়ে যা যার মতো শুয়ে পড়ল। দুপুরে লাঞ্চ করে সব মেয়েরা রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। সব ছেলেরা নিচেই ছিল। দেখি তোমরা কোথায় যাচ্ছ? শপিং করতে। কিন্তু কেন? তোমাকে বলবো কেন? হু আর ইউ? নোলক। আর কিছু না বলে সব লেডিস বাহিনী চলে যায়। আজকে এরা পুরো শপিং মল ওলট পালট করে দেবে। কিন্তু ওরা যাবে কিভাবে? গাড়ি নিয়ে। আর ড্রাইভ করবে কে? নওশি। কি, তোর বোন? যদি কোনো অঘটন ঘটায়? ডোন্ট ওয়ারি, নওশি হ্যান্ডেল করে নেবে। এই বাড়িতে যে কি হচ্ছে কে জানে। জিশান চলে যায়। সন্ধ্যাবেলা জিশান, নিবিড়, বক্সি মামা, সুনীল আর জামিল সাহেব সোফায় বসে আছে। তখনই নোলক, মায়ামণি, ইকরা, কোয়েল আর ওদের মায়েরা নিচে নেমে আসে। পরনে সবার পার্টি ড্রেস, সবাই গর্জিয়াস লুক। জিশান, নিবিড় আর ওর মামারা হাঁ করে তাকিয়ে আছে। নোলক আর তার তোয়াক্কা না করে বাইরে যেতে লাগলো। স্টপ নওশি, কোথায় যাচ্ছিস? তোমাকে বলবো কেন? তুই বলবি? নো। দেখো বাপি, আমাকে বলতে বলেছে আর তোর খেয়াল রাখতে বলেছে। এখন যদি তুই না বলিস তাহলে আমি কি করব? তোর জন্য যদি টেনশনে বাপির কিছু হয় তাহলে। ওকে ওকে, আমরা সবাই পার্টিতে যাচ্ছি। বারে। আর ইউ ম্যাড? ওদেরকে নিয়ে বারে যাবে তুমি? তুমি জানো বারে কত রকমের মানুষ আসে যদি খারাপ কিছু হয়ে যায়? জানি, সেজন্য তো আমি পার্সোনাল ভাবে বার বুক করেছি। ওখানে শুধু আমরাই থাকবো, বুঝছো? আরে নোলো, কথা না বলে চলো যাওয়া যাক। আজকে খুব মজা হবে। ওকে লেডিস, ফলো মি। সবাই ভিংচি কেটে চলে গেল। নিবিড় প্লিজ তুই কিছু কর। আই হাই, আজকে আমি নির্ঘাত হার্ট অ্যাটাক করব। তোরা কিছু কর না। আমি কি করব? চলো ওদের ফলো করে দেখি কোথায় যায়। বাইজান যদি কোনো বিপদে পড়ে তাহলে আমরা বাঁচাবো। বক্সি কিন্তু ঠিকই বলেছে। তাহলে আর দেরি কেন, চল যাওয়া যাক। যে বলা সে কাজ। সবাই গাড়ি নিয়ে ছুটলো। নোলক ড্রাইভ করছে। বাড়ির সামনে এসে থামলো। সবাই ভেতরে ঢুকলো। বাড়ি কেউ নেই, শুধু নোলকের লেডিস বাহিনী ছাড়া। সবাই ঘুরে ঘুরে দেখছে। আরে জায়গাটা তো খুব সুন্দর। ভাবি, আমি তো এই প্রথম এলাম। এখন এসব বলার সময় না, লেটস ডান্স। কি নাচবো আমি? আমি তো নাচতে পারি না। আমি শিখিয়ে দেব, চলো মিউজিক। বলার সাথে সাথে গান বাজতে শুরু করলো। নোলক মামিদের হাত ধরে ঘুরিয়ে ফিরিয়ে নাচাচ্ছে। কোয়েল, মায়ামণি, ইকরাও এনজয় করছে। গানের তালে তালে নেচে যাচ্ছে সবাই। এক গান শেষ করে আরেক গান, এভাবেই সবাই নেচে যাচ্ছে। আনন্দে মেতে উঠেছে সবাই। নোলক সবাইকে ছোট ছোট গ্লাস দিল। তারপর বিয়ারের বোতল ঝাঁকিয়ে খুলে সবার গ্লাসে ঢেলে দিল। সবাই প্রথমে খেতে না চাইলেও নোলকের
জোড়াজুড়িতে নাক টিপে খেলো। এক গ্লাসের পর এক গ্লাস খেয়ে সবার বেহাল অবস্থা। নাচের তালে মদ খেয়ে সব মাতাল হয়ে গেছে। ওদিকে বাড়ির বাইরে জিশান, নিবিড় আর ওদের মামারা দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না। নোলক ম্যানেজারকে বলে কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে। উপায় না পেয়ে জিশান ঈশানকে কল করে আসতে বলল। পুলিশ দেখে ওদের ভেতরে ঢুকতে দেওয়া হলো। ভেতরে ঢুকে তো ওদের চোখ খুলে পড়ার দশা। নিবিড় তাড়াতাড়ি গিয়ে মিউজিক অফ করে দেয়, লাইট অন করে। উফ ব্রো, এটা কি করলে? আর তোমরা এখানে কেন এসেছো? নশি চুপ করো। সবার অবস্থা দেখেছিস? সবাইকে নিজের মতো ভাবিস কেন? ব্রো, তুমি আমাকে বকছো? একদম ঠিক করেছে। কে বলেছে এখানে আসতে? এই জি স্যার, চুপ কর। এরা এখানে এলো কিভাবে? নোলক ওদের চলে যেতে বল। মা অনেক হয়েছে, চলো এবার। এই পুলিশ না পুলিশ, তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, ইকরা, তুমি আমার সাথে এভাবে কথা বলতেছ? আর ইভাকে কোথায় রেখে এসেছ? কোলের কাছে। কি, তুমি কোলের কাছে? কেন, মেয়ের কথা একটু ভাবলে না? আমার কি একার মেয়ে নাকি তোমার? না, যাও মেয়ে দেখাশোনা করো, আমি একটু এনজয় করে আসি। ঠিকই বলেছো, সবাই যাও তো। তোমরা যাও না, আমরা সবাই নাচবো। আচ্ছা, আর একটা কথা বললে ভালো হবে না বলে দিচ্ছি। চল সবাই বাড়িতে। জিশানের ধমক শুনে সবাই কেঁদে দিল। ভাইয়া আমাকে বকলো। ছোট রে, তোর ছেলে আমাকে ধমক দিল। তুই তোর মাকে ধমক দিতে পারলি? আম্মু, ভাইয়া বকলো। আপুরে বলে কোয়েল আর মায়াকে জড়িয়ে ধরলো সবাই। এখন একে অপরকে ধরে কাঁদতে লাগলো। সুনীল আর জামিল সাহেব বউ আর মেয়েদের কাণ্ড দেখে মাথায় হাত দিল। নোলক তো সবার কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। সবকিছু রসাতলে পাঠিয়ে এখন আবার হাসা হচ্ছে। ওহ জিসান, এই প্রথম দেখলাম মাতাল হলে মানুষ কি করে। নশি মুখে আঙুল দিয়ে ওকে ওকে, রিল্যাক্স, আমি চুপ। এদের এখন কি করি? আপাতত বাড়িতে নিয়ে তেঁতুল পানি খাওয়াই, তারপর দেখা যাবে। বড় আব্বু মামা ঠিক বলেছে, চল এদের নিয়ে যাই। সুনীল, জামিল আর ঈশান নিজেদের বউকে ধরল। জিশান কোয়েলকে ধরল, নিবিড় মায়াকে, নোলক আর বক্সি মামা মণিকে ধরল। সবাই গাড়িতে উঠল। নিবিড়, মায়ামণি আর বক্সি মামা এক গাড়িতে ওঠে, বাকি সবাই অন্য গাড়িতে। নোলক ড্রাইভ করছে, মণি আর মায়া বক্সি মামা নিবিড়কে জ্বালাচ্ছে। নিবিড় ভাইয়া, তুমি এত কিউট কেন? একদম চকলেটের মতো, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করে। হোয়াট? আমি? উফ, তুমি কিছু বোঝোই না। আমি যে তোমাকে 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 মায়া নিবিড়ের মুখে ঢলে পড়ে। নিবিড় তো কিছু বুঝতেই পারছে না। উফ ব্রো, ডোন্ট ওয়ারি, মায়া এসব নেশার ঘরে বলেছে, এটা সত্যি না। হ্যাঁ, এটা সত্যি যে তুমি চকলেট বয়। এই তুই চুপচাপ ড্রাইভ কর, সব তোর জন্য হয়েছে। নিবিড় হকচকিয়ে ওঠে। কি হলো মামা? মনি আমার হাতে কামড় দিয়েছে। এই বকশি বাচাল মামা, চিল্লাচ্ছ কেন? আমাকে চিকেন খেতে দাও। আরে মামনি, এটা চিকেন না, আমার হাত। আমাকে ভূগোল বুঝিও না তো। এই কি সুন্দর চিকেন, সাথে সালাডও আছে, কি মজা, আমি খাবো। সারাদিন চিকেন খেতে খেতে এখন সব কিছুই চিকেন দেখে নাকি? আমার হাত ছাড়ো। মামা নেশার করে এসব বলছে, তুমি একটু কন্ট্রোল করো। সারা রাস্তা হাত টানাটানি করতে করতেই চলে গেল। গাড়ি থেকে নেমে বক্সি আর নোলক মণিকে ভেতরে নিয়ে যায়। মায়া অচেতন হয়ে যাওয়াতে নিবিড় মায়াকে কোলে নিয়ে ভেতরে আসে। জিশানরা আগেই চলে এসেছে। সোফায় সবাইকে বসিয়ে ধরে রেখেছে যার যার পার্টনার। কাজের লোকগুলো তেঁতুলের পানি এনে দিল। নোলক এক এক করে সবাইকে খাইয়ে দিল। তারপর যার যার রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। অনেক রাত হয়েছে বলে সবাই ঘুমিয়ে পড়ে। জিশান ভেবেছিল নোলককে উত্তম মধ্যম দেবে রাত বেশি হওয়াতে, কালকের জন্য রেখে দিয়ে ঘুমোতে চলে যায়। সকালবেলা এলিনা বেগমের ঘুম ভাঙলেও মাথাটা তার ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠল। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখল পুরো লেডিস বাহিনী সুনীল আর জামিল সাহেবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
ওনারা দুজনে সোফায় জজে নিয়ে বসে আছে, মনে হচ্ছে এক্ষুনি বিচার শুরু হবে। শেষ আসামি এলিনা বেগমের অপেক্ষা করছিল সবাই। জিশান, ঈশান, নিবিড়, বক্সি মামাও দাঁড়িয়ে আছে। এলিনা বেগম এদের পাশে গিয়ে দাঁড়ালো। সুনীল সাহেব থম মেরে বসে আছে। মায়ামণি, ইকরা, কোয়েল ভয়ে রীতিমতো কাঁপছে। রুফা বেগমের মুখেও ভয়ের ছাপ। শুধু নোলকের কোনো ভয় হচ্ছে না। ছোটবেলা থেকে ভয় কি জিনিস সেটা জানতো না, তাই এত সাহস দেখাতে গিয়ে এই অবস্থা হয়েছে। তবে যাই হোক, আজকে লেডিস বাহিনী নির্ঘাত যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত হবে। পুরো বাড়ি নিস্তব্ধ, কেউ টু শব্দ করছে না। মনে হচ্ছে বাড়িতে কত যুগ ধরে মানুষ বসবাস করে না। কাল রাতে তোমরা যা করেছো তার জন্য। সুনীল সাহেব কিছু বলার আগে মায়ামণি, কোয়েল কেঁদে উঠল, সাথে ইকরাও। আরে কান্না থামাও, আমার কথা শোনো সবাই। বড়বু, মাফ করে দাও। মণি আর কোয়েলেরও এক কথা, কেউ কান্না থামাচ্ছে না। আরে আমি বলতে চাইছি অনেক হয়েছে। আমরা সবাই মেনে নিয়েছি যে মেয়েরা ছেলেদের থেকে বেশি কাজ করে। হয়েছে? বড় আব্বু। জিসান, তুই একটু চুপ কর। সামনে কোয়েলের বিয়ে, অনেক কাজ। এখন সবার একসাথে থাকার কথা, সবাই এক হয়ে কাজ করতে হবে। সেই তো মানতে হলো, আগে বললেই পারতি, শুধু শুধু মেয়েগুলো কাছে। এই তোরা থাম। ওকে, তাহলে সবাই মানল লেডিস আর জিনিয়াস। চলো সবাই, মামি খিদে পেয়েছে, চলো। যে যার কাজে লেগে পড়ে। জিশান বাড়ি থেকে বেরিয়ে বাইকে উঠে সাথে সাথে নোলক ঝড়ের গতিতে এসে জিশানের পেছনে বসে পড়ল। তুমি? হুম। নামো, আমি একটা কাজে যাচ্ছি। আমিও যাব, আর আমি জানি তুমি বিয়ের কার্ড দিতে যাচ্ছ, তাই আমিও যাব। নলো, তোমার যাওয়ার দরকার নাই। প্লিজ জিসান, কেউ আমাকে ঘুরতে নিয়ে যায় না। যদিও তুমি ঘুরতে যাচ্ছ না, তারপরও তোমার সাথে একটু যাই। আমি ব্রোকে বলেই এসেছি। জিশান নোলকের দিকে তাকিয়ে না করতে পারল না। জিশান নোলককে সাথে করেই নিয়ে গেল। সারাদিন অনেক আত্মীয় স্বজনদের কার্ড দিয়ে দুজনেই টায়ার্ড। জিশানের পিপাসা লাগলো। রাস্তার পাশে ভ্যানে করে ডাব বিক্রি করছে, ওখানে বাইক থামায়। নোলকও পিছু পিছু নামে জিশান একটা ডাব নিয়ে খাওয়া শুরু করলো। নোলক জিশানের দিকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছো? তুমি একা খাচ্ছ কেন? আমিও খাবো। তুমি খেতে পারবে না, স্ট্র নেই। খাবে কিভাবে? তুমি যেভাবে খাচ্ছ সেভাবে। পারবে না। আমি পারবো। জিশান একটা ভাব নিয়ে দিল। নোলক চুমু দিল, কিন্তু ওর গলা বেয়ে পুরো টি শার্টটা ভিজে গেল। তবুও নোলক খেয়ে যাচ্ছে। জিশান নোলকের খাবার দিকে তাকিয়ে আছে। নোলক জিশানের দিকে তাকাতেই জিশান হেসে ফেলল। হাসতে হাসতে বলল, তুমি ডাব খাচ্ছ না, গোসল করছো? তুমি হাসতেছো? এখানে আসার পর থেকে তোমাকে একটু হাসতে দেখিনি, বাট হাসলে তোমাকে কিউট লাগে। একটা ছেলেকে দেখতে কেমন লাগে, তার হাসি কেমন, সেটা তার সামনেই বলতে লজ্জা লাগে না? নোলক শব্দ করে হেসে উঠল। জিসান, আমি আমেরিকায় বড় হয়েছি। বাঙালি মেয়েদের মতো লজ্জা আমার নেই। আচ্ছা এটা বলো, রিলেশন করেছো কখনো? হুম। কতগুলো? তা অনেকগুলো হবে, একটাও 3 দিনের বেশি টিকেনি। 3 দিন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি তো অলরাউন্ডার। ওকে প্রথমে প্রপোজ কে করতো, ছেলেরা নাকি তুমি? আমি অল্প কয়েকজনকে করেছিলাম, বাট ছেলেরাই বেশি প্রপোজ করেছে। ওকে, তাহলে তোমাকে বাঙালির লাভ স্টোরি শোনাই। তাড়াতাড়ি বলো। বাঙালি মেয়েরা কখনো নিজের মনের কথা বলতে পারে না। যদি কোনো ছেলেকে ভালোবাসে থাকে, তাহলে দূর থেকে তাকে দেখে যায়, তার কি পছন্দ, কোথায় যায়, কি করে, অন্য কারোর সাথে রিলেশন করে কিনা, এসব। কিন্তু মনের কথা বলতে পারে না। কেন জানো? কেন? কারণ তারা লজ্জা পায়, আর লজ্জাই হলো নারীর ভূষণ, যা তোমার মধ্যে নাই। সব কিছু ঠাস ঠাস বলে ফেলো। নোলক ঠোঁট উল্টিয়ে জিশানের দিকে তাকিয়ে আছে। জিশান তা দেখে মুচকি হাসে। তুমি যে ছেলেদের প্রপোজ করেছো, বা ছেলেরা তোমাকে প্রপোজ করার সময় কোনো ফিলিংস হয়েছিল? কিরকম? এটাও জানো না? তাহলে কিসের রিলেশন করেছো তুমি? তাহলে ভালোবাসার মানেই তো জানো না। ভালোবাসার মানে তুমি বলো দেখি, ভালোবাসার মানে কি? ভালোবাসা হচ্ছে একজন আরেকজনকে ফিল করা, তার কাছে গেলে মনে অদ্ভুত অনুভূতি ফিল করা, একজন আরেকজনের সাথে কথা বলা, স্পর্শ করা, হাত ধরে ঘোরা, রেস্টুরেন্টে যাওয়া, একে অপরকে গিফট করা, হাগ, কিস, এসব না। ভালোবাসা একটা অনেস্ট কমিটমেন্ট আছে, তাকেই বলে ভালোবাসা। অনেস্ট কমিটমেন্ট মানে কি রকম?
উফ, তুমি তো কিচ্ছু জানো না, খালি পারো দুষ্টামি করতে। কি করব বলো? মনিকা শুধু নিজেই প্রেম করে গেছে, আমাকে কিচ্ছু শেখায়নি। তুমি বলো তারপর। আচ্ছা এটা বলো, আমেরিকান প্রেমিক প্রেমিকারা কি করে? কি আর করবে, একে অপরের ভার্জিনিটি নষ্ট করে। সেই জন্যই তো আমার রিলেশন 3 দিনের বেশি টিকে না। অসভ্য বাদর ছেলে কোথাকার। বাবা, বাঙালি গালাগাল শিখে গেছো দেখছি। কে শেখালো? বলা যাবে না, তুমি নেক্সট বলো। অনেস্ট কমিটমেন্ট হচ্ছে একে অন্যকে সেফ রাখা, সতীত্ব রক্ষা করা। যে সত্যিকারের ভালোবাসে সে নিজের মানুষকে অসম্মান হতে দেয় না, পৃথিবীর সব খারাপ নজর থেকেও বাঁচানোর চেষ্টা করে, তাকে বৈধভাবে পাওয়ার চেষ্টা করে। ভালোবাসা শুধু দুটো মানুষ নয়, দুটো মনের মিলন। হাসির আড়ালের কষ্টটা যদি নাই বুঝতে পারে, তাহলে সে ভালোবাসাটা ভালোবাসে না। তার আবেগ তার ভালো লাগা, আর ভালো লাগা আবেগ দিয়ে কখনো ভালোবাসাই যায় না। এবার তুমি বলো, তোমার লাইফে ভালোবাসা এসেছে? ওয়াও জিসান, কত ইজিলি তুমি লাভ মিনিং বুঝালে। ওকে, দাঁড়িয়ে ডাব ফেলে দিয়ে আমি এক্ষুনি মনিকাকে কল করে বলে দিচ্ছি। নোলকের গাল হালকা টেনে নোলক ডাব ডাব করে জিশানের দিকে তাকায়। জিশান এক গাল হেসে বাইকে বসে। বাড়িতে যাবে নাকি এখানেই ফেলে চলে যাব? না না, আমি যাব। নোলক বাইকে বসে জিশানকে জড়িয়ে ধরল। এটা কি করছো? থ্যাঙ্কস জানাচ্ছি। এভাবে? আমেরিকানরা এভাবে থ্যাঙ্কস জানায়, কিন্তু আমি ফার্স্ট তোমাকে জানালাম। বাট তোমার শার্ট ডাবের পানিতে ভিজে গেছে, আর তুমি যেভাবে আমাকে ধরেছো তাতে আমার শার্টও ভিজে গেল। তো পিঁপড়ে তোমার গায়ে কামড়ালে কোনো সমস্যা নেই, বাট আমার গায়ে কামড়ালে সমস্যা আছে। কি সমস্যা? উফ, প্রত্যেক কথায় কথায় শুধু প্রশ্ন। অ্যানসার দিলে দিবে, না দিলে নাই। এখন চলো। জিশান মাথা নাড়িয়ে চলল। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নোলক বিছানায় গা এলিয়ে দিল। খুব টায়ার্ড লাগছে। চোখ বন্ধ করে জিশানের বলা লাভ মিনিংগুলো ভাবছে। এরকম ভাবে ও কখনোই ভালোবাসা ভেবে দেখেনি, কখনো নিজের লাইফ পার্টনার সম্পর্কে ভাবেনি। আজ কেন জানি ভাবতে ইচ্ছে করছে। খুব ভালো লাগছে এসব ভাবতে ভাবতে। চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যাবেলা সবাই নোলকের রুমে বসে কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। নোলক মনিকার সাথে কাটানো কথা সবাইকে শেয়ার করছে। নিবিড় রুমে এসেই চলে গেল, কারণ ওই মনিকাকে নিবিড় একদম সহ্য করতে পারে না। সবাই নোলকের কথা শুনে বোর হচ্ছে, কিন্তু নোলক থামছে না, বকবক করেই যাচ্ছে। মায়া মনির থেকে বাংলা ভাষার গালাগালিগুলো আয়ত্ত করেছে, তাই এখন বাংলায় কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমরা কোয়েল আপুর বিয়ের আগে পিকনিক করলে কেমন হয়? হুম, খুব ভালো হয়। কিন্তু পিকনিক কোথায় করবে? আমাদের বাংলোতে। কথাটা মন্দ নয়, কিন্তু আব্বু কি রাজি হবে? হবে না কেন? নোলক আপু বললেই রাজি হবে। আমি চলো সবাই। সবাই গেল ড্রয়িং রুমে। নোলককে ঠেলে মনি ওর বড় মামার কাছে পাঠালো। মামা, এখান থেকে দূরে নাকি তোমাদের একটা বাংলা আছে না? আমি ওখানে ঘুরতে যাব, আই মিন সবাইকে নিয়ে যাব, আর ওখানে পিকনিক করব। মামা, তুমি না করো না? ঠিক আছে, যাবে, আমরাও যাব। এ কথা শুনে মায়ামণি নোলক কোয়েল লাফিয়ে উঠল। বাদরের মতো লাফাচ্ছিস কেন? এটা আবার নতুন কি? সোফায় বসতে বসতে বাদরনিগুলোকে পিকনিকে যাব বাংলাতে, তুই যাবি না? আমার বন্ধুরা যদি যায় তাহলে আমিও যাব। মায়ামণি কি ওরকম করছিস কেন? না মানে ওই বাদরের দল যাবে। কি বললি তুই? মেয়ে মানুষ, চুপ করে থাকবি। এত বকবক করছিস কেন? হোয়াট হ্যাপেন? আরে নোলক আপু, ভাইয়ার বন্ধুরা তো আস্ত খাটাসের দল, সবসময় আমাদের বাড়িতে এসে ঝামেলা বাঁধায়। নোলকের কানে কানে বলল, ও রিয়েলি? ডোন্ট ওয়ারি মনি, আমি সব দেখে নেব। আচ্ছা করে দেবে ওদের। দেখোই না কি করি। সবাই ব্যাগ গুছিয়ে রওনা হবে। বাইরে গাড়িতে সবাই উঠল। মায়া, মনি, ইকরা, নিবিড়, ঈশান এক গাড়িতে, জিশানের কাকা, বাবা, মা, বড় মা এক গাড়িতে, কাবিদ, সোহম, মাহির, বক্সি মামা এক গাড়িতে বসে আছে। জিশান ড্রাইভ করবে, কিন্তু জিশান এখনও আসেনি। হঠাৎ করে নোলক কোথা থেকে এসে বসে পড়লো ড্রাইভিং সিটে। তুমি হ্যাঁ আমি। তুমি ড্রাইভ করবে নাকি?
হুম। তুমি আর কে কি পারো বলো তো? আমি এই গাড়িতে যাব না, এই নোলক আমার হার্ট অ্যাটাক করিয়ে দেবে। আরে বয়েস, নোলক খুব ভালো ড্রাইভ করে। তা আমি খুব ভালো করে জানি। আমি নামি এখন। নামবে না। এমন সময় জিশান চলে আসে। তুমি এখানে কেন?